সর্বাং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠ সংখ্যা 320। স্বামী তুরীয়ানন্দ। স্বামীজির প্রথমবারে ভারত প্রত্যাবর্তনের পর হরি মহারাজ তাঁহারই ইচ্ছায় রাজপুতানা ও সৌরাষ্ট্র ভ্রমণান্তে মঠে ফিরিয়া জানিলেন যে গুরুভ্রাতাদের আগ্রহে স্বাস্থ্যলাভের জন্য স্বামীজি পুনর্বার এই শর্তে সমুদ্রযাত্রা করিতে সম্মত হইয়াছেন যে হরি মহারাজকেও তাহার সঙ্গে আমেরিকায় যাইতে হইবে। স্বামীজি পূর্বেও তাহাকে এই প্রস্তাব জানাইয়াছিলেন, কিন্তু তিনি সম্মত হন নাই। আজও তিনি সম্মত ছিলেন না, কিন্তু স্বামীজি তুরীয়ানন্দজির সে অসম্মতির উত্তরে করুণ স্বরে বলিলেন, হরিভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমায় এই কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আদেশ যখন আরতির আকারে সম্মুখে আসে, তখন কাহার না মন টলে। তুরীয়ানন্দ এই যুক্তির কাছে পরাস্ত হইয়া 1899 খ্রিস্টাব্দের জুন মাসে স্বামীজির সহিত কলকাতা বন্দরে জাহাজে উঠিলেন। ক্রমে তিনি ইংলণ্ড হইয়া আগস্ট মাসে নিউ ইয়র্কে পৌঁছিয়া কিয়ৎদিবস বেদান্ত সমিতি ভবনে অবস্থানান্তে রিজলি ম্যানরে শ্রীযুক্ত লেগেটের গৃহে স্বামীজির সহিত অতিথি হইলেন। এখানে অনতিবিলম্বেই স্বামীজি জানাইলেন, হরিভাই, আমার টাকা ফুরিয়ে গেছে, আমি আর তোমার ভার নিতে পারবো না। এখন তুমি কি করবে দেখো। হরি মহারাজ তো ভাবিয়া আকুল, কি করবেন এই বিদেশে। তিনি স্বামীজিকে জানিতেন এবং বুঝিয়াছিলেন যে ইহা কৌতুক নহে, পরন্তু কৃত্রিম কঠোরতার আবরণে কর্মক্ষেত্রে নামাইবার কঠোরতর কৌশল। তিনি ভাবিয়া মন্টক্লেয়ারে বৃদ্ধা শ্রীযুক্তা হুইলারের গৃহে যাওয়াই স্থির করিলেন। পরন্তু স্বামীজি যখন পরামর্শ দিলেন যে সেখানে যেন শাস্ত্রাধ্যাপন চলে, তখন তুরীয়ানন্দ অস্বীকৃত হইলেন। অগত্যা সৎপ্রসঙ্গ মাত্র করার উপদেশ দিয়া স্বামীজি বলিলেন, ওতেই যথেষ্ট কাজ হবে। হরিভাই, জীবন দেখাও আর ভারতকে ভুলে যাও। কথাগুলি তাহার হৃদয়ে দৃঢ় অঙ্কিত হইয়া ভাবী কার্যাবলীকে নবরূপ দান করিয়াছিল। যাহা হোক, মন্টক্লেয়ারে উপস্থিত হইবার পর অনিচ্ছা সত্ত্বেও তাহাকে বহু কর্মে বিজড়িত হইতে হইল, কারণ তাহাকে পাইয়া শ্রীযুক্তা হুইলারের উৎসাহ দ্বিগুণ বর্ধিত হইল এবং তিনি বহু ব্যক্তিকে নবাগত সন্ন্যাসীর সকাশে উপস্থিত করিতে লাগিলেন। অধিকন্তু মন্টক্লেয়ারে থাকিলেও স্বামী তুরীয়ানন্দ শনি ও রবিবারে নিউ ইয়র্কের কার্যে অভেদানন্দজিকে সাহায্য করিতেন। পরবর্তী গ্রীষ্মকালে অভেদানন্দ মহারাজ অন্যত্র গমন করিলে স্বামী তুরীয়ানন্দকে ওই সময়ের জন্য পূর্ণ কার্যভার লইতে হইল। নিউ ইয়র্কের বেদান্ত অনুরাগীরা তাহার নাম ও যশ পূর্বেই শুনিয়াছিলেন। অধুনা তাহাকে ঘনিষ্ঠতররূপে নিকটে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন। বেদান্ত সমিতির বৈঠকখানার পার্শ্বে একটি অন্ধকার গৃহে তিনি প্রায়ই ধ্যানমগ্ন থাকিতেন। শুধু নির্দিষ্ট সময়ে সমাগত ব্যক্তিদের সহিত সদালাপ করিতে নির্গত হইতেন। তখন তাহার হাস্যময় মুখ, সৌজন্য ও বক্তব্য বিষয় বুঝাইবার আগ্রহ আগন্তুককে মুগ্ধ করিত। অন্তররাজ্যে মগ্ন থাকা তাহার স্বভাব সিদ্ধ হইলেও জিজ্ঞাসুর অনুসন্ধিৎসা মিটাইতে
তিনি এত তন্ময় হইয়া যাইতেন যে সময়ের কথা বলিয়া অনেক ক্ষেত্রে মধ্যরাত্রি পর্যন্ত প্রসঙ্গ চালাইতেন। কথা বলিতে বলিতে তিনি মাঝে মাঝে হরি ওং, হরি ওং তৎসৎ বা শিব শিব উচ্চারণ করিতেন। কখনো বা আপন মনে অনেকক্ষণ ধরিয়া সংস্কৃত শ্লোক আবৃত্তি করিতেন। উপস্থিত ব্যক্তি ইহার অর্থ না বুঝিলেও গুরুগম্ভীর সুললিত উচ্চারণে আকৃষ্ট হইতেন এবং বক্তার অন্তর্মুখীনতা লক্ষ্য করিয়া নীরবে বসিয়া থাকিতেন। প্রশ্নোত্তর দানকালে তিনি অকস্মাৎ যেন আনমনা হইয়া সুদূরে দৃষ্টি নিক্ষেপ করিতেন এবং নিজেই এই প্রকার আচরণের ব্যাখ্যা কল্পে বলিতেন, প্রশ্নের উত্তর দেওয়া দুভাবে হতে পারে। একটি হচ্ছে উত্তর দিচ্ছি মনে করে উত্তর দেওয়া, আর অপরটি হচ্ছে অন্তর থেকে শত উত্তর আসা। আমার উত্তর অন্তর হতে আসে। অন্তরঙ্গের সহিত আলাপ প্রসঙ্গে তিনি কি রূপে স্থান কাল ভুলিয়া যাইতেন, একদিনের ঘটনায় তাহার প্রমাণ পাওয়া যায়। সেদিন গুরুদাস মহারাজের সহিত একটি সম্ভ্রান্ত পল্লীর পথে চলিতে চলিতে তিনি আলোচ্য বিষয়ে মাতিয়া উঠিলেন। তাহার প্রতি বাক্যে যেন বিদ্যুৎ স্ফুরিত হইতেছে এবং মনোযোগী শ্রোতাও এক মনে শুনিতেছেন। ভাবের আতিশয্যে কণ্ঠস্বর ক্রমেই উচ্চতর এবং গতিবেগ দ্রুততর হইতে লাগিল। অকস্মাৎ দণ্ডায়মান হইয়া তিনি শূন্যে হস্ত প্রসারণপূর্বক উচ্চস্বরে বলিয়া উঠিলেন, গুরুদাস, সিংহতুল্য হও, সিংহতুল্য হও, পিঞ্জর ভেঙে ফেলে মুক্ত হও, একটা বড় লাফ মারো আর কাজ ফতে করো। এরূপ ঘটনায় আকৃষ্ট পথচারী শুধু মুচকি হাসিয়া চলিয়া যাইত। ব্যক্তিগত সৎপ্রসঙ্গের সহিত তিনি ধ্যান প্রণালীও শিখাইতেন এবং সপ্তাহে একদিন গীতা ব্যাখ্যা করিতেন। বক্তৃতা তিনি কদাচিৎ দিতেন, কারণ তাহার মতে বক্তৃতাতে জনসাধারণ আকৃষ্ট হয়, কিন্তু প্রকৃত কাজ হয় ঘনিষ্ঠ মিলনে। অবশ্য দুইই দরকার। দ্বিতীয়বার আমেরিকায় আসিয়া আচার্য স্বামী বিবেকানন্দ পশ্চিমাঞ্চলে বেদান্ত প্রচারে বিশেষ সাফল্য লাভ করেন, কিন্তু স্বয়ং দীর্ঘকাল তথায় থাকিতে পারিবেন না জানিয়া স্বামী তুরীয়ানন্দকে কার্যভার দিবেন স্থির করেন এবং ভক্তমণ্ডলীকে বলেন, আমি তো তোমাদের কাছে শুধু বক্তৃতা করছি, এরপর তোমাদের কাছে আমি আমার এমন একজন গুরুভাইকে পাঠাবো যার মধ্যে কি করে আমার বাক্যগুলিকে জীবনে পরিণত করতে হয় তা দেখতে পাবে। ভারত হইতে যাত্রার পূর্বে তিনি হরি মহারাজকে বলিয়াছিলেন, আমি পাশ্চাত্য জগৎকে ক্ষাত্রবীর্য দেখিয়েছি, বক্তৃতায় তাদের চমৎকৃত করেছি, তুমি তাদের ব্রাহ্মণোচিত পবিত্রতা ও ধ্যান পরায়ণতা দেখাও। বস্তুত পাশ্চাত্য বেদান্তানুরাগীর জীবন গঠনের জন্য স্বামী তুরীয়ানন্দের প্রয়োজন ছিল। এতদ্ব্যতীত স্বামীজির বাণীতে মুগ্ধ হইয়া কুমারী মিনি বুক আশ্রম স্থাপনের জন্য সান আন্টন উপত্যকায় 160 একর নিষ্কর ভূমি দান করিয়াছিলেন। এই আশ্রম গঠনের দায়িত্ব পড়িল হরি মহারাজের উপর। তাহার নিকট পশ্চিমাঞ্চলে আহ্বান আসিল 1900 খ্রিস্টাব্দের জুন মাসে। সেখানে আসিয়া বেদান্ত প্রচারের জন্য তিনি ভূমিদাত্রী কুমারী বুকের সহিত প্রথমে লস অ্যাঞ্জেলেসে ও পরে 26শে জুলাই সান ফ্রান্সিসকো নগরে উপনীত হইলেন। উভয় স্থলেই নবাগত স্বামী একজন প্রভাবশালী ধর্মপ্রচারক রূপে খ্যাতি লাভ করিলেও দীর্ঘকাল তথায় থাকিতে পারিলেন না। অবিলম্বে 2রা আগস্ট 1900
দ্বাদশ জন ছাত্রছাত্রী সমভিব্যাহারে আশ্রম স্থাপনার্থে তাহাকে যাত্রা করিতে হইল। মিনি বুকের দান গ্রহণ করিলেও উহার স্বরূপ বা অবস্থান সম্পর্কে গ্রহীতারা কিছুই জানিতেন না। তাহারা সান ফ্রান্সিসকো হইতে রেলযোগে সে স্টেশন সান হোজেই উপনীত হইলেন এবং তথা হইতে 4 ঘোড়ার গাড়িতে 40 মাইল পার্বত্য পথ অতিক্রম করিয়া সান আন্টোন উপত্যকায় অবতরণ পূর্বক দেখিলেন উপত্যকার একাংশ বন্ধুর এবং উহা ওক, পাইন ইত্যাদি বৃক্ষে সমাকীর্ণ, অপরাংশ সমতল ও তৃণ আচ্ছাদিত। সুদূরে চির তুষারাবৃত সিয়েরা নেভাডা পর্বতমালা। উপত্যকাটি শীতে অতীব শীতল এবং গ্রীষ্মে অত্যুষ্ণ। শীতে স্বল্প বৃষ্টিপাত হয়, পরে সব শুকাইয়া যায়। আশ্রম ভূমির মধ্য দিয়া প্রবাহিত নির্ঝরিণীতে এক বিন্দুও জল থাকে না। পানীয় জল 4 মাইল দূর হইতে আনিতে হয়। আশ্রমের বিস্তীর্ণ ভূমির পরিমাণ প্রায় 485 বিঘা। উহাতে একখানি কাঠের ঘর ব্যতীত কিছুই নাই। আশ্রয়হীন জলহীন এই বিজন প্রদেশে সুখে লালিত আমেরিকার নগরবাসীরা বাস করিলে মৃত্যু অনিবার্য। এই দুর্বিষহ চিন্তায় ভগ্ন হৃদয় তুরীয়ানন্দ জনৈক ছাত্রকে বলিয়াই ফেলিলেন, এ তোমরা আমাদের কোথায় এনেছ? তাহার ভাব বুঝিতে না পারিয়া একটি ছাত্রী বলিল, স্বামীজি, আপনি হতাশ হলেন যে? আপনি কি জগন্মাতার উপর বিশ্বাস হারালেন? সারা জীবন কঠোর তপস্যায় যে সন্ন্যাসীর জীবন পাত করিয়াছিলেন, ছাত্রছাত্রীদের জন্য তাহার হৃদয়ের করুণা আমেরিকান মহিলা বুঝিবে কিরূপে? হরি মহারাজ শুধু ছাত্রীটির কথায় অনুমোদন করিয়া বলিলেন, তোমার কি বিশ্বাস? আজ হতে তোমার নাম হল শ্রদ্ধা। শান্তি আশ্রমের সূত্রপাত হইল। নবাগতারা কয়েকটি তাঁবু খাটাইলেন। উহারই একটির মেঝেতে কাঠের পাটাতন করিয়া স্বামী তুরীয়ানন্দের বাসস্থান নির্দিষ্ট হইল। ক্রমে কাঁচা ইট ও কাঠের সাহায্যে আরও কয়েকটি গৃহ নির্মিত হইল। আশ্রমের সকল কার্যে স্বামী তুরীয়ানন্দ উৎসাহ দিতেন ও যোগদান করিতেন এবং কেহ বাধা দিলে বলিতেন, আমি নিজে না করিলে ওরা শিখবে কিরূপে? সকলে মিলে কাজ করলে শীঘ্র হয়ে যায়। একদিন কাঠ কাটিতে গিয়া অনবধানতাবশত তাহার নাক আহত হইয়া রক্ত পড়িতে থাকিলে তিনি হাসিয়া বলিলেন, আমায় ভালো কাঠুরিয়া হইতে হইবে। স্বামী তুরীয়ানন্দের অনুকরণে ও অনুপ্রেরণায় শান্তি আশ্রমের সকলে তপস্যা ও অধ্যয়ন আদিতে মগ্ন হইলেন। প্রত্যুষে স্নানান্তে শীতকালে অগ্নি প্রজ্বলিত করিয়া গৃহমধ্যে কিংবা গ্রীষ্মকালে বৃক্ষতলে ধ্যান চলিত। ধ্যানের পূর্বে সংস্কৃত পাঠ ও ব্যাখ্যা হইত। 1 ঘণ্টা ধ্যানের পর সকলে গৃহকার্য ও রন্ধন আদিতে ব্যাপৃত হইতেন। 8টায় প্রাতরাশের পর পুনর্বার কার্য আরম্ভ হইত এবং 10টা-11টায় রাজযোগ বা গীতাদি পাঠের পর পুনর্বার 1 ঘণ্টা ধ্যান চলিত। বেলা 1টায় মধ্যাহ্ন ভোজনে ও সন্ধ্যা 7টায় সান্ধ্য ভোজন হইত। তৎপরে সান্ধ্য ধ্যান। মাতৃভাবে মাতোয়ারা হরি মহারাজ সর্বাবস্থায় সকলকে মায়ের কথা স্মরণ করাইয়া দিতেন। জাগতিক আলাপ আলোচনায় কেহ রত থাকিলে শুনিতেন তাহার হরি ওং শব্দ ক্রমেই নিকটবর্তী হইতেছে। অমনি চিন্তা মায়ের দিকে ধাবিত হইত। তিনি বলিতেন, আশ্রমে কেবল মায়ের কথা, মায়ের চিন্তাই চলিতে থাকুক। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।